আসসালামু আলাইকুম। মোদির ভাগাভাগির সরকারে কে কি পাচ্ছে? অর্থাৎ এবার নরেন্দ্র মোদীকে শরিকদের উপর নির্ভর করে সরকার গঠন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফলে এবারের প্রথমবারের মতন শরিকরা মানে অত্যাধিক গুরুত্ব পাচ্ছে। খবর আছে যেমন যে শরিকদের কাউকে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত অফার করা হয়েছে, কিন্তু তিনি রাজি হননি। স্বাভাবিকভাবেই তারা 15টা 20টা 25টা আসন নিয়ে কিভাবে হয়, কিন্তু তারা কিন্তু মন্ত্রণালয় ছাড়ছেন না। তো এখন পর্যন্ত যেটা অবস্থা যে কমপক্ষে 6টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছেড়ে দিতে হচ্ছে। তো এখানে খবরে বলা হচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি। ফলে অন্যবার শরিকদের তেমন পাত্তা না দিলেও এবার তাদের বেশ গুরুত্ব দিতে হচ্ছে। সুযোগ বুঝে দর কষাকষি করতেও ছাড়ছেন না শরিক দলের নেতারা। ইতিমধ্যে নতুন মন্ত্রী পরিষদে কোন দল কোন মন্ত্রণালয় পাচ্ছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সেই খবর দেওয়া শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপিকে মোদীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় 4টি পদ দেওয়া হবে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলকে 2টি পদ দেওয়া হবে। এই দুটি দলই মোটামুটি শরিকদের মধ্যে বেশি আসন পেয়েছে এবং দুটি দলই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আরেকটা হচ্ছে বিহার। মোদীর নতুন সরকারে দায়িত্ব পেতে পারেন এমন 4 টিডিপি নেতার মধ্যে 3জন হলেন রামমোহন নাইডু, হরিশ বালাযোগী ও দগ্গুমাল্লা প্রসাদ। অন্যদিকে মন্ত্রী হিসাবে নীতিশ কুমারের জনতা পার্টি জেডিইউ 2 সিনিয়র নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছে। লালন সিং বিহারের মুঙ্গের থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন, আর রামনাথ ঠাকুর রাজ্যসভার এমপি। তিনি ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত কর্পূরী ঠাকুরের ছেলে। আগামীকাল রোববার টানা 3য়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। এটি একটা রেকর্ড। নেহরুর পর তিনি এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন। একই দিন ভারতীয় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এনডিএ জোটের এক বৈঠকে মন্ত্রণালয় ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত হয়। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, নতুন সরকারে 4টি মন্ত্রণালয় এবং সংসদের ডেপুটি স্পিকার পদ দাবি করেছে টিডিপি। অন্যদিকে 2টি মন্ত্রণালয় চেয়েছে জেডিইউ। তবে দুই দলই নিজ নিজ প্রদেশের জন্য বিশেষ মর্যাদা দাবি করেছে। একই সঙ্গে রাজ্যের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও বলেছেন তারা। একজন শরিক তার দেশে মুসলমানদের জন্য বিশেষ অধিকার, চাকরি এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা চেয়েছে, যাতে কোনোভাবেই কাটেল করা না হয়। সূত্রের বরাতে এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, সংসদ স্পিকারের পদ শরিকদের দেবে না বিজেপি। তার বদলে টিডিপিকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দেওয়া হতে পারে। এছাড়া নিরাপত্তা, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে শরিকদের রাখতে আগ্রহী না বিজেপি। তাই এই 4 মন্ত্রণালয় যেভাবেই হোক নিজেদের দখলে রাখবে দলটি। এর আগে গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনে ফল হয়, যেখানে বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। তবে কংগ্রেস ইন্ডিয়া জোট 232টি আসনে জিতেছে। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ 12টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি 16টি আসন পেয়েছে। অন্যবারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272টি আসন পায়নি মোদী সরকার বা মোদীর বিজেপি। ফলে নির্বাচন পরবর্তী হিসাব নিকাশ কিং মেকার হিসেবে আবির্ভূত হন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাই এই দুই নেতার সঙ্গে জোট গড়ে সরকারে আসতে হচ্ছে মোদীকে। অবশ্য দল দুটি বিজেপির এনডিবি জোটেরই শরিকদের আসন সহ নির্বাচনে মোট 293টি আসন পায় এনডিএ জোট। বাংলাদেশে যেমন ক্ষমতাসীনদের শরিকদের কোনো গুরুত্ব নেই, তাদের একটা দুইটা কারোর আছে কারণ নেই, এরকম একটা গুরুত্বহীন। এবার পাশের দেশ ভারতে কিন্তু শরিকদের উপর নির্ভর করেই বিজেপিকে সরকার চালাতে হবে এবং এই 5 বছরের মেয়াদে কোনো কারণে যদি সরকার থেকে তারা পদত্যাগ করে বা এই সংসদের যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে কিন্তু বিজেপি সরকারের পতন ঘটবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাহুল গান্ধী বিরোধী
দলের নেতা হিসেবে আবির্ভূত হবেন এবং তাকে ফেস করতে হবে নরেন্দ্র মোদী বা বিজেপিকে। ফলে খুবই একটি কঠিন অবস্থা আগামীতে ভারতের রাজনীতির জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।